ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম, দেয়নি। এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে, অভিনয়টুকুও করেনি। ভিক্ষা করেছি হাত পেতে পেতে ওকে বাঁচাবার জন্য, পরকিয়া করার জন্য না। পরকিয়া করলে ওকে মেরে ফেলতাম, তারপর পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যেতাম। 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? কেন আমি এই প্ল্যান সাকসেস হতে দেবো? আমার ছেলের ভবিষ্যৎ নাই, আমার ছেলেকেও পয়দা দেয়নি। কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন? প্রমাণ নিতে চাইলেন না তো একবারও? কেন চাইলেন না প্রমাণ নিতে? মেয়ে মানুষের গয়নাগাটিরই তো অনেক শখ থাকে, সেসব কিচ্ছুর মায়া করিনি, শুধু ও আমার সামনে বেঁচে থাকুক এইটাই চেয়েছিলাম। কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা, আমি এগুলো নিতে পারতাম না। তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল, ও ঠিক হয়ে যাবে। আমার বোনটা আমাকে কতবার বলেছে, আমি মিডিয়ায় আছি, আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই টুনি। আমি বলেছি যে না আপু নিস না, তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যবহার করবো, ও ঠিক হয়ে যাবে, তুই নিস না। আমার বোন একটা পর্যায়ে বলেছে টুনি তুই এমন সময় যাবি সেই সময় তোর আর সময় থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। আজকে 20 বছর পর আমাকে এইখানে আসতে হলো, আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না? একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম, দেয়নি। এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে, অভিনয়টুকুও করেনি। ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমানের মতন আজকে আমার সাথে 20 বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ওর মেরির কাছে যাবে, ওর প্ল্যান। কেন আমি এই প্ল্যান সাকসেস হতে দেবো? আমার ছেলের ভবিষ্যৎ নাই, আমার ছেলেকেও পয়দা দেয়নি। আপনারা বলেন আমার ছেলের কি প্রাপ্য না কিছু? হ্যাঁ, ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে, আপনারা বিচার করে দেবেন আমার। আর যেসব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররোচনাগুলো, ওর মিথ্যে কথাগুলো এত ঢালাওভাবে ঢেলেছেন, কেন কেন একটাবার চিন্তা করলেন না আমার কথা, আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা? কেন আপনারা যাচাই করলেন না? কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন? প্রমাণ নিতে চাইলেন না তো একবারও? কেন চাইলেন না প্রমাণ নিতে? যখন ডাক্তার বলল যে আপনার এখন মেডিসিনে কাজ হচ্ছে না, আপনার ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাসিস লাগবে, তখন এই আমি টুনি বলেছি যে আমি তোমাকে একদিনও ডায়ালাসিস করাতে পারবো না, কারণ তোমার ডায়ালাসিসের কষ্ট তুমি নিতে পারবা, তোমার কষ্টটা আমি নিতে পারবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ট্রান্সপ্লান্ট করাবো, আমার হাজবেন্ডের ট্রান্সপ্লান্ট করাবো। কিন্তু আমি জানি না ডোনার কে, ডোনার কই পাবো, একটা পয়সা কোথায় পাবো আমি জানি না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি জানেন? শুধু ওকে ভালোবাসি অন্ধের মতো। আমার ডানে বায়ে কেউ নাই, শুধু ও। সেটা সাক্ষী আমার ছেলে, যে আমার হাজবেন্ড ছাড়া আমি কিছু বুঝি না। জাকাতের পয়সাও নিয়েছি, কেউ 5 লাখ দিয়েছে, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 1000 টাকাও দিয়েছে, কেউ 5000, কেউ 2000, কেউ 20000। জাকাতের পয়সা তুলে লোকের দাঁড়ে দাঁড়ে আমি একটা মেয়ে মানুষ ভিক্ষা করেছি হাত পেতে পেতে ওকে বাঁচাবার জন্য, পরকিয়া করার জন্য না। পরকিয়া করলে ওকে মেরে ফেলতাম, তারপর পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যেতাম। তাকে মেরে ফেলতাম, অটোমেটিক তার সম্পত্তি আমার আর ওর হয়ে যেত। ঢুকছে সাংবাদিক ভাইয়েরা মাথায়? আশা করি ঢুকছে। আমি ওকে ডোনেটটা করেছি কোনো কিছু লোভে না। ও কিন্তু এখন অনেক ধরনের কথা বলছে, 60 লাখ টাকার লোভ, বাড়ি ফ্ল্যাট এসবের লোভ। আমি সেগুলো সমস্ত প্রমাণ আমি দিচ্ছি। তো আমি তো একটা মেয়ে মানুষ, টাকা পয়সার লোভ যদি থাকতো, আমার তো অনেক গয়নাগাটি ছিল, আমি তো সেগুলো সব আমার সংসারের পিছে, ওর অসুস্থতার পিছে সব কিছু আমি শেষ করেছি। আমার যদি এতটা লোভ থাকতো তাহলে আমি তো ভাবতাম, আর ও যেটা বলছে মেইনলি যে আমি পরকিয়ায় জড়িত, আমি যদি পরকিয়াতেই জড়িত থাকতাম তাহলে তো আমি চাইতাম, এটা সাধারণ জ্ঞান, আপনারা একটু শুনবেন প্লিজ, যে ও যদি আমাকে যেটা বলছে যে আমি পরকিয়ায় জড়িত, যদি এটা সত্যি হবে তাহলে তো আমি চাইবো ও মরে যাক। ও মরে গেলে আমার রাস্তা ক্লিয়ার, আমি চলে যেতে পারি কারো হাত ধরে। বা ও যেটা বলছে সম্পত্তির লোভ, সেটা কিন্তু অটোমেটিক আমার বা আমার ছেলের হয়ে যাবে। ও মরে গেলে কিন্তু আমার পথ পরিষ্কার, আমি কিন্তু এটাই ভাবতাম। সেটা তো ভাবিনি, তখন তো আমি পরকিয়া করিনি, বা সেই চিন্তাটা আমি করিনি যে ও মরে যাক। আমি চেয়েছি ও বেঁচে থাকুক, আমার ছেলের নামের আগে যাতে ওর বাবার নামটা মৃত এই কথাটা যাতে লিখতে না হয়। তাহলে আজকে আমি একটা মেয়ে মানুষ, আমি এত যুদ্ধ করেছি, আমার বয়সটা তখন কতটুকু ছিল, 16-17 বছরের একটা মেয়ে কতটুকু থাকে,
তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি, আর আজকে আমি বাধ্য হয়েছি ওর নামে যে মামলাটা দিতে। ও সারাক্ষণ ট্রান্সপ্লান্টের পরে যে ওর ব্যবহারগুলো, এগুলো আর আমি নিতে পারিনি। একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, একটা মেয়ে কিন্তু অনেক নরম মনের থাকে, সেই মেয়েটা কখন এত শক্ত হয় জানেন? তখনই যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি যুদ্ধ করতে করতে ট্রান্সপ্লান্টের পর আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম, আমি বোধহয় একটু শান্তির মুখ দেখতে পারবো এবার। কিন্তু না, আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের পর থেকে আমার সাথে কুকুরের মতন। আমি যে একটা ডোনার, আপনার বাসার একটা কাজের মানুষ, সাথে আপনি একটা কিডনি নিতেন, তার পাটা ধুয়ে ধুয়ে মনে হয় পানি খেতেন, অনেকেই বলে। আমি সেটা চাইনি, একটু ভালো ব্যবহার চেয়েছিলাম আর একটু ভালোবাসা চেয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম ওকে, ও দেয়নি। তারপরও ধৈর্য ধরেছি। আমাদের ট্রান্সপ্লান্টের এখন 6 বছর চলছে। ও যখন ট্রান্সপ্লান্টের 1 সপ্তাহ পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা শুরু করে, তারপরও আমি আমার মনকে বুঝ দিয়েছি হয়তো বাবা আমার ভুল, ও হয়তো ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরতে 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 আজকে 6 বছর ট্রান্সপ্লান্টের। না, ওর ব্যবহারের কোনো চেঞ্জ নাই, খারাপের দিকেই যাচ্ছে। সারাদিন সে মোবাইল নিয়ে থাকতো। ট্রান্সপ্লান্টের পর থেকে অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত। মোবাইলে থাকতে থাকতে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমি এগুলো কিছুই টের পেয়েছিলাম না, অনেক পরে টের পেয়েছি। এবং সে এক পর্যায়ে শ্যামলীতে মেডিসিন আনতে গিয়ে এক মহিলার পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। সেই মহিলার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল, তার নাম তাহমিনা মেরি। এবং এছাড়া ওর পুরনো অনেক প্রেমিকা আছে, যেমন রেহানা পারভিন নাম, তাদের সাথেও ও যোগাযোগ শুরু করে। আমার ছেলেকে দিয়ে সেসব কথাবার্তা যে বলেছে ওগুলো ডিলিট করিয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো ও যে এখন এই ধরনের বিভিন্ন সাংবাদিক ভাইরা অনেকেই আছেন যে ওর কাছ থেকে একতরফা শুনে এইসব নোংরা কথাগুলো যে ছড়াচ্ছেন, এগুলো দেখতে দেখতে আজকে 3-4 দিন ধরে আমি এগুলো দেখতে দেখতে আমি অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে। আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি ঘুমাতে পারি না। এই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখার পর থেকে আমার মনে চায় আমি সুইসাইড করি, কিন্তু না, আমি সেটাও করতে পারছি না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। জানেন, আজকে আমি এই প্রমাণগুলোই দেব যে কে পরকীয়া করছে, কে অন্যায় করেছে, আমার সাথে অবিচার করেছে, সেটারই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এসেছি এখানে। আর অনেকেই অনেক কমেন্টে বলেন যে আমি কি আদৌ কিডনি দিয়েছি, এটা হচ্ছে সেটার প্রমাণ। এটা হচ্ছে নো অবজেকশন লেটার, যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি, আমি ডোনার, আর পেশেন্টের নাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার হাজবেন্ড আমাকে যখন মারধর করে, অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে, আমি কিন্তু সাভার থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি। তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো, আমার ছেলেটা জানে, সবসময় সিন ক্রিয়েট করতো। প্রতিবারের মতো ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে। পরের দিন বাসায় আসার পরের দিন থেকেই সে আবার খারাপ ব্যবহার শুরু করে। সহ্য করতে করতে আমি যখন আর পারিনি, তখন আমি এপ্রিলের 22 তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে মামলা করতে বাধ্য হই, যৌতুক আর নারী নির্যাতনে। যেহেতু আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক করতো, ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য। আত্মীয় স্বজন আসলে আমার বিয়ের পর থেকে আমাকে দিয়ে আসছে। আমার তো একটা বিবেক বলে কিছু আছে, আমি বারবার চাইতে পারতাম না, যার জন্যই যখন না চাইতাম আমার গায়ে হাত তুলতো। তো এক এক সময় আমাকে বলতো যে তাহলে সমিতি থেকে তুলে দাও, আমি তুলে দিতে বাধ্য হতাম। এটা হচ্ছে একটা সমিতির, একটু দেখবেন, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে আমি ওকে 3 লাখ টাকা তুলে দিয়েছিলাম। এটা ডকুমেন্টসটা, এটা আমাকে প্রতি মাসে 30,000 টাকা করে আমাকে একা পরিশোধ করতে হয়েছে। এটাও ব্যবসা করবে বলে আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু ও আমাকে কোনো ব্যবসার কোনো ডকুমেন্টস কখনো লিগেলভাবে দেখাতে পারেনি। 3 লাখ টাকার কোনো হিসাবই আমাকে দিতে পারেনি। ও ইন্ডিয়ায় গেছিলো এই টাকাটা নিয়ে মিনা নামের কোনো মহিলার সাথে বিজনেসটা করার জন্য। তার পরবর্তীতে আমাদের আরেকটা লোন তোলা হয়, অনেক বড় একটা লোন, বাড়িটা মর্গেজ রেখে। এটা হচ্ছে IDLC ব্যাংকের থেকে 16 লাখ টাকার একটা লোন তোলা হয়। এই দুটো লোনই আমার এখনও চলছে। আরও একটা আছে বুড়ো বাংলা থেকে আমি তুলেছিলাম, সেটা 2 লাখ টাকার একটা লোন। ঠিক আছে, 3টে কিস্তি আমার প্রতি মাসে দিতে হচ্ছে। আচ্ছা, ও এইটার ভিত্তিতে বলছে যে আমি নাকি আরও কিছু বলছে যে আমি বাড়ি ভাড়া তুলে নিয়ে এসে মজা করছি, এই টাইপের নোংরা কথাও বলছে। এই টাকাগুলো কিন্তু, এই লোনগুলো কিন্তু আমার নামে তোলা। মেয়ে মানুষের নাম ছাড়া কিন্তু কোনো সমিতি বা কোনো কোথাও থেকে লোন দেয় না, আপনারা হয়তো জানেন। তো স্বাভাবিকভাবে আমাকে কিন্তু কিস্তিগুলো প্রতি মাসের ডেট অনুযায়ী আমাকে পরিশোধ করতে হয়, যার জন্য রুম ভাড়াটা তুলে এনে আমি সবার আগে কিস্তিগুলো পরিশোধ করি। আর রুম ভাড়া দিয়ে কখনোই আমার সংসার কোনো দিন চলেনি, চলেছে
আমার বিউটি পার্লারের ইনকাম থেকে, বুটিক্সের কাজের ইনকাম থেকে। আর আমার মা বোন সবসময় আমাকে হেল্প করে এসেছে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত, এখনও পর্যন্ত। আচ্ছা, ও আরও কিছু বলেছিল যে আমি কি 60 লাখ টাকার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি বা ফ্ল্যাটের বিনিময়ে। এটার ব্যাপারে আমি একটু বলতে চাই। যখন বাড়িটা করা হয় 2015 কি 16 সালের দিকে, তখন আমাদের নিচতলা কাজটা করার সময় টাকাটা শর্ট পড়ে। তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল, আমার মা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, রিটায়ারমেন্টে গিয়েছিল আমার মা ওই সময়। তখন আমার মাকে বলেছিল যে মামুনি, আমার তো টাকা পয়সা কিছু শর্ট পড়ছে, আমাকে কিছু হেল্প করেন। এর আগেও তো করেছেন কম বেশি, এখনও করেন, আমি শোধ করে দেবো। তো আমার মা বলেছিল যে তুমি তো এর আগেও নিয়েছো বাবা, কখনো দিতে পারো নি, আর তুমি তো বেকার, তুমি এতগুলো টাকা নিবা, কিভাবে দিবা? তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল যে মামুনি, আপনি তো পেনশনে গেছেন, টুনি তো কিছু না কিছু পাবেই, আপনি দেবেনই। মনে করেন আপনি টুনিকেই টাকাটা দিলেন, তো সেই হিসাবেই দেন, আমি না হয় দোতলাটা কমপ্লিট করে টুনির নামে রেজিস্ট্রি করে দেব। তখন আমার মা সেই পেনশনের টাকা থেকে ওকে দেয় টাকা পয়সা। তার পরবর্তীতে আমার আব্বুও গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, সেও টাকা পয়সা দেয় পেনশনের টাকা থেকে। এবং আমার আব্বু জমি বিক্রি করা টাকা দেয়। আমার নিজের ফিক্সড ছিল 10 লাখ টাকা, সেটা আমি ভেঙে বাড়ির মধ্যে দেই, কারণ বাড়ির কাজটা তো শেষ করতে হবে। আর আমার কিছু গয়নাগাটি ছিল, সেগুলোও বিক্রি করে দেই। এভাবে করে বাড়িটা যখন কমপ্লিট করা হয়, তখন কিন্তু দোতলার 2টো ইউনিট আমাকে আমার নামে রেজিস্ট্রি করে দেয়। যখন আমাকে ও রেজিস্ট্রি করে দেয়, তখন কিন্তু মেডিসিনের উপরে, তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই। আমাকে রেজিস্ট্রি করার ডেটটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন, এই যে ডেটটা নিচে, 2018 সালে, ঠিক আছে? আর আমাদের কিডনি ট্রান্সপ্লান্টটা হয় কিন্তু 2019 সালের অক্টোবরে, ঠিক আছে? তো যখন ও আমাকে রেজিস্ট্রিটা করে দেয়, তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই, ও কিন্তু মেডিসিনের উপরে। ও যে বলল, আমি ওকে বলেছি আমি ওকে কিডনি দেবো, তুমি আমাকে ফ্ল্যাটটা লিখে দাও। আরে বাবা, আমি তো নিজেই জানি না আমি কিডনি দিতে পারবো, আমি কিভাবে জানবো? আমি কি ডাক্তার? আমি ওকে জানতাম একটা ফেরেস্তা, আমার হাজব্যান্ড একটা ফেরেস্তা। ও যা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম সবসময়। কখনো কোনো দিন কোনো ওর কথাতে আমি মানে মিথ্যে মনেও হয়নি, কখনো যাচাই বাছাইয়ের প্রয়োজনও মনে করিনি। সবসময় আমি ওর কথা বিশ্বাস করতাম, ও যেটাই বলতো। তো ট্রান্সপ্লান্টের পর থেকে যখন অনেক অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত, সারাদিন রাত 24 ঘন্টা তার মোবাইল নিয়েই কাটে, কোনো একটা কথা তার সাথে বলা যায় না, একটা কথা বলতে গেলে 5 বার বলা লাগে। আমি মেয়ে মানুষ, ও যে বলেছিল বিভিন্ন ভিডিওতে, আমি যেটা দেখলাম, ও বলছে যে আমি মোবাইল নিয়ে থাকি, আমি টিকটক নিয়ে থাকি। আপনারা আমার টিকটক আইডিতে ঢুকে দেখবেন আমি কত মাস ধরে টিকটকের ভিতরে নাই। আর আমার টিকটকের প্রত্যেকটা জায়গায় আমার হাজব্যান্ড আছে। ও যে বলেছে টিকটকের মাধ্যমে আমি পরকীয়াতে জড়িয়েছি। যদি একটা মেয়ে সেই উদ্দেশ্যটা থাকবে, তাহলে টিকটকের ভিতরে তার হাজব্যান্ড কেন থাকবে? আমার হাজব্যান্ডের সাথে আমার ছবি কেন থাকবে? আমি আমার হাজব্যান্ডের সাথে টিকটক করে কেন ছাড়বো? আমার ছেলেটাকে নিয়ে কেন ছাড়বো? আমার ফুল ফ্যামিলি নিয়ে কেন আমি টিকটক করব? আমার যদি উদ্দেশ্য থাকবে আমি টিকটকের মাধ্যমে প্রেম করব, পরকীয়া করব, তাহলে তো আমি সিঙ্গেল, আমি আনম্যারিড, এটা প্রচার করব, তাই না? তাহলে আমি কেন এভাবে আমার ফ্যামিলি নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি তাহলে টিকটক কেন করব? ওর নামে আমি যখন মামলাটা করি কোর্টে থেকে, তারপর যখন ও অ্যারেস্ট হয়, ও জেলে থাকে, জেল থেকে ও জামিনে বের হয় 40 দিন পরে। সেখান থেকে বের হয়ে আমি যখন, ও অ্যারেস্ট হওয়ার পরে অবশ্য জানতে পারি যে ও অনলাইন জুয়ায় আর সেই তাহমিনা মেরি নামের ওই মহিলাটার সাথে ও পরকীয়া জড়িয়েছে। এবার এই মহিলার যে বাসা, সেটা হচ্ছে মোহাম্মদপুরে বসিলায়। এটা ওর অনেক পুরাতন একটা প্রেমিকা, যার সাথে ও নতুন করে প্রায় 3 বছর ধরে সম্পর্কে আবার জড়িয়েছে, পরকীয়ার সম্পর্কে। তো এই জিনিসগুলো আমি জানতে পারি ও অ্যারেস্ট হওয়ার পর। কোনোভাবে ওর মোবাইলটা পাওয়ার পর, কোনোভাবে আমার এক রিলেটিভ এর মাধ্যমে আমি কল রেকর্ড পাই কিছু ওর ওই পরকীয়া প্রেমিকা মেরির। ওখান থেকে আমি যখন জানতে পারি ও অ্যারেস্ট হবার পর, এই বছরের এপ্রিলের 24 তারিখে ও অ্যারেস্ট হবার পর যখন আমি জানতে পারলাম যে ও এই মহিলার সাথে আবার সেই পুরাতন প্রেমিকার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছে, এটা জানার পরে আমি মানে পুরো হতবাক যে আমি এটা কী শুনছি। যাকে আমি ফেরেস্তার মতো জানি, তার সম্পর্কে আমি এটা কী শুনছি, মানে প্রমাণ সহ শুনছি, তাহলে তো আমি বিশ্বাস করতে বাধ্য। আমি প্রায় 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার মন মানসিকতা এমন হয়ে গেছিল যে আমি এটা কী শুনছি। তো যাই হোক, সেটার আমি প্রমাণটা দেই যে ও যখন জামিনে বের হয়ে আসে, তখন ও বের হয়ে সোজা ওর ওই পরকীয়া প্রেমিকার বাসায় গিয়ে ওঠে। যে প্রমাণটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে দুলাভাই, এই যে দুলাভাইয়ের ছবি, আমাদের শ্রদ্ধেয় দুলাভাই, উনি বুয়েটে আছে কর্মরত, টেলিফোন এক্সচেঞ্জে আছে, হ্যাঁ, আব্দুল সামাদ জোয়ারদার। এই দুলাভাই আমাকে জানায় যে ও তো হচ্ছে জামিনে বের হয়ে মেরির বাসায় গিয়ে উঠেছে। সেটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই।
তো পরের দিন হাজতখানা থেকে আসছে, এসে মেরির ওখানে দোতলায় রাখি থাকতে ভোরে উঠে। ও যে মেরির সাথে ওর পরকীয়া প্রেমিকার সাথে একটা প্ল্যান করেছে যে ও বাড়িটা বিক্রি করে মেরির কাছে চলে যাবে। মেরির মেইনলি প্ল্যানটা যে তারেকের ছেলেও লাগবে না, ভবিষ্যৎ লাগবে না, বাড়ি ঘরদোর কিছু লাগবে না, ও বাড়ি বিক্রি করে আমার কাছে আমি নিয়ে চলে আসবো বসিলা। তো এটা হচ্ছে আমি জানতে পেরেছি মেরিরই মুখের কথা। আমি তার সাথে কথা কইছি, যেদিন আপনারা ফোন দিলেন ওই দিন সারাদিন কথা পরে কইতাছে সারা দিন এই করবো সেই করবো কটার পর আমি কি তুমি তো বলতে পারো না মনে থেকে কয়েকটা জায়গায় দরখাস্ত কইরা যেভাবে এটার সাথে এইখান থেকে ও বেঁচে কিনা মানে সরে দিতে পারে, ওকে ধরে ও কেমনে করে কোন কোন প্রসেসে বাড়িতে পারে এই চিন্তা ভাবনা আর কি ওরে ছড়ানো, ওই জায়গা থেকে সরানো, বেঁচে কিনা জানি ও যাই পারে। আমার কথা কি যতটুকুই পারে নিয়ে এসে জানি বাকি জীবনটাও কাটাইতে পারে। এই প্ল্যানটা আমার হাজবেন্ডের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব বা কী কারণ সম্ভব একটু ক্লিয়ার করি। আমার হাজবেন্ড আমার সাথে বিয়ের আগে 10 বছর মালয়েশিয়ায় ছিল, 10 বছর টানা মালয়েশিয়া ছিল, এর মাঝখানে কখনোই আসেনি। 10 বছর পর ও বাংলাদেশে এসেছিল। তো ওই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি। তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ আমি 10 বছর মালয়েশিয়ায় থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ, আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয়, সেখানে আমাদের একটা ছেলেও হয়। তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই। তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে। আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি, কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনও থাকে, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগও আছে, চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো, কখনো নেয়নি। কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন, অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো। ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাঁধে নাই কে, ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না, যেটা গেছে গেছে, ওইসব ঝামেলার ভিতরে আমি জড়াবো না। তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে। একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে, এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন। আর এছাড়াও যে ও আমার সাথে, আমরা যখন একসাথে তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না, বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না। মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের। আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের একটু সেলফিশ টাইপের। আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না, টিচারের বেতন দিতে দেবে না, তারপরে বিভিন্ন ধরনের করে সব কিছু ও চাই কি যে ওর পিছনে আমি খরচ করব। আচ্ছা করে এসেওছি, কারণ ও তো অসুস্থ। আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি, তারপরে আমি ভাতের চালটা কিনি বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই। আমি এটা কিসের জন্য করেছিলাম, এই কিডনি ডোনেটটা কেন করেছিলাম, একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার পাবো এই আশায়। তো যেহেতু আমি সেইটুকু পাইনি, আমি খালি খারাপ ব্যবহার, মাইরধর, আমার সার্জারির জায়গায় লাথি, এলোপাতারি মাইরধর পেয়েছি, যার জন্য আমি ধৈর্য ধরতে ধরতে আজকে এই পর্যায়ে, যার জন্য আমি এটার ক্ষতিপূরণ দাবি করেছি। হ্যাঁ এটা সত্যি, আমি এটা দাবি করেছি। এত বছর যে সংসার চালিয়েছি, ওর ট্রান্সপ্লান্টের খরচ, ওর এত বছর চিকিৎসার খরচ, আমাদের ভরণ পোষণ, ও তো কিছু দেয়নি, ও তো বেকার ছিল। আপনি এলাকায় নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন, ও তো বেকার ছিল। সেটা কোথায় পাবে সেটা সে জানে। আচ্ছা, তার বাড়িতে সে এখন ঢুকতে পারছে না। এটা তো মামলা তো চলমান, এটা তো আমি আপনাদের কাছ থেকে বলছি না, এটা হচ্ছে আমার মামলাটা চলছে। তো এবার আমার আদালত যদি আমাকে শূন্য হাতে রায় দেয় আমি মেনে নিচ্ছি, আমার আদালত যদি 1 টাকা দিয়ে আমাকে বিদায় দেয় আমি মেনে নিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার আইন আমাকে যেই বিচার করে দেবে আমি সেটা মেনে নেব। আপনি বলছেন সে পরকীয়া করে, সে বলছে আপনি পরকীয়া আমি দিয়েছি প্রমাণ, তাকে প্রমাণ দিতে বলেন। আমি পরকীয়া করলে আমার সময় থাকতে আমি চলে গেলাম না কেন, তার পাশে কেন আমি হাত ধরে শক্ত করে। আচ্ছা, তাহলে আপনি কিডনির তুলনা কেন দিলেন? কিসের সাথে? এই যে আপনি তো ছুটি করছেন যে আমি তাকে কিডনি দিছি, আমি তাকে বাঁচাইছি, তিনি আমাকে পোল্ট্রি মারছে, এই কথাগুলো তো আপনারাই শুরু হলো না। আমি তো তার কাছ থেকে তার বিনিময়ে একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছি। সে তো ট্রান্সপ্লান্টের আগে অনেক ভালো ব্যবহার করেছে আমার সাথে।
তা আমি ভেবেছি কি তার চাইতে আরেকটু মনে হয় ভালোবাসা পাবো। মেয়ে মানুষরা কিন্তু একটু ভালোবাসাই চায়, সোনা গয়না হীরা জহরত চায় না। থাকলে আমার গয়না আমি সব কিছু ওর পিছনে বিসর্জন দিতাম না, ওই গয়নাগাটি ধরে রেখে দিতাম আর ভাবতাম ও মরে যাক, এটাই ভাবতাম। আমি গয়নাগাটির আশা করিনি, ওর কাছ থেকে একটু ভালোবাসার ভালো ব্যবহারের আশা করেছিলাম। সেই আশাতে আমি কিডনিটা ডোনেট করেছিলাম যে আর একটু বেশি মনে হয় ভালোবাসা পাবো। কিন্তু এই ধারণাটাই আমার ভুল, উল্টো, ও পুরো উল্টো হয়ে গেল, ও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। এই টোটালি হচ্ছে তিক্ততা শুরু হলো কবে থেকে? এটা ট্রান্সপ্লান্টের 1 সপ্তাহ পর থেকে এই ধরনের অব্যবহার মানে অবিচার আমার উপরে, এরকম দুর্ব্যবহার, এগুলো সব অপারেশনের 1 সপ্তাহ পর থেকে আমি এগুলো সেটা কিভাবে কি বিশ্লেষণ আমার সব কিছু প্রথম যে আমার যেটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওতে আছে। ও কিন্তু যত জায়গায় বলেছে আমি এই টাকাটা তুলে নিয়ে গুলশানে এসে ফুর্তি করছি, এক জায়গায় কিন্তু বলেনি যে এটা ওর কিস্তি আছে বা ব্যাংক মর্গেজ রাখা আছে বাড়িটা, এগুলো কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, আর আমি কিন্তু ডকুমেন্টস দিলাম আপনাদেরকে যে এগুলো আমার লোন তোলা, এই কিস্তিগুলো দেওয়ার জন্য আমাকে রুম ভাড়াটা তুলতে হয়েছে।